প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করছি আর বিশ্ববিদ্যালয় আদালতে জামায়াতের লোক, বললেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী। অসমাপ্ত আত্মজীবনী লেখায় টাকা ফ্ল্যাট বিনিময়, গোয়েন্দা কার্যক্রম শুরু দুদকের। রিজার্ভ চুরিতে জড়িত 5 দেশের নাগরিক চার্জশিট শেষ পর্যায়ে। রাষ্ট্রপতির ছবি সরাতে বিদেশি মিশনগুলোকে টেলিফোনে নির্দেশনা, তবে কি রাষ্ট্রপতি পদে পরিবর্তনের আভাস? একনেকে 7,712 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন। লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা, বললেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। পাঠ্যপুস্তক থেকে ডারুনের বিবর্তনবাদ সরাতে লিগ্যাল নোটিশ। ফুল দিতে গিয়ে গ্রেপ্তার রিকশাচালকের জামিন, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব করেছে সরকার। যুদ্ধবন্ধে শান্তি চুক্তির পক্ষে ট্রাম্প, ভূখণ্ড ছাড়ার আহ্বান প্রত্যাখ্যান জেলেনস্কির। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে 61,897। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আদালতের অনেক বিচারক জামায়াতপন্থী, আর আমরা লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। আমি জামায়াতের বদনাম করছি না, শুধু পার্থক্যটা দেখালাম। 15 আগস্ট পটুয়াখালীতে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব বলেন। তিনি বলেন, শুধু নেতা হলেই হবে না, কোয়ালিটি থাকতে হবে। যদি নেতা চাঁদাবাজি, দখলবাজি করে তবে নেতৃত্ব দেবে কখন? এর আগে 13 আগস্ট দুমকিতে তিনি বলেন, পটুয়াখালীতে আওয়ামী লীগ নেই, সবাই চাঁদা দিয়ে বিএনপি হয়েছে। 2024 সালের আগস্টের পর যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে তাদের ছবি ও তথ্য আমাদের ও গোয়েন্দাদের কাছে আছে। সময় মতো প্রকাশ করব, কেউ পালাতে পারবে না। শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই অসমাপ্ত আত্মজীবনী লেখার বিনিময়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 123 জনের বিরুদ্ধে টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি অভিযোগ অনুসন্ধানে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। রোববার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। 2012 সালে প্রকাশিত এ বইটি শেখ হাসিনার সম্পাদনায় তার বাবা শেখ মুজিবুর রহমানের 4টি খাতা থেকে তৈরি হয়। এতে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন ও শাসক গোষ্ঠীর চক্রান্ত উঠে এসেছে। শেখ হাসিনা বইটি থেকে প্রায় উদ্ধৃতি দিতেন এবং নেতাকর্মীদের তা থেকে শিক্ষা নিতে বলতেন। 2016 সালে ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নতুন মোড় এসেছে। সিআইডি তদন্তে শ্রীলঙ্কা, ফিলিপাইন, চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক সহ অন্তত 4 দেশের লোক জড়িত থাকার প্রমাণ মিলেছে। মামলার চার্জশিট প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা আদালতে দাখিল হবে। তদন্তে জানা যায়, আন্তর্জাতিক হ্যাকার চক্র অত্যাধুনিক ম্যালওয়্যার ব্যবহার করে এই চুরি করে। বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ থেকে সচেতনভাবে ওই ম্যালওয়্যার যুক্ত ফাইল খোলা হয়েছিল। এর মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে $10,10,00,000 অবৈধভাবে সরিয়ে নেওয়া হয়। তৎকালীন আইটি বিভাগ সহ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার গাফিলতি ও প্রত্যক্ষ পরোক্ষ সম্পৃক্ততা ছিল। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 15 আগস্ট এই নির্দেশনা দেওয়া হলো, তা আনুষ্ঠানিক চিঠি বা ইমেল নয়, টেলিফোনের মাধ্যমে অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের জানানো হয়। এরপর তাদের বলা হয়েছে অন্যান্য মিশনেও বিষয়টি জানাতে ও বাস্তবায়ন তদারকি করতে। এক কূটনীতিক জানান, এটি সম্পূর্ণ মৌখিক নির্দেশনা ছিল। কূটনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, তবে এই নির্দেশনা কি রাষ্ট্রপতি পদে পরিবর্তনের আভাস?
একনেক ৭,৭১২ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ২,৪২৮ কোটি টাকা প্রকল্প ঋণ, বাকিটা সরকারি অর্থায়ন। রোববার পরিকল্পনা কমিশনে ইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 5টি নতুন, 3টি সংশোধিত এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো 3টি প্রকল্প। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণ অভ্যুত্থানের পর যাকে সরকার প্রধান করা হয়েছে তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন এবং এক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন, যা ইতিহাসে বিরল। তিনি দাবি করেন ওই দিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। শনিবার ঢাকার বাংলা মোটরে এক আলোচনা সভায় তিনি এসব বলেন। অন্যদিকে এনসিপির কথায় কিছু যায় আসে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সচিবালয়ে তিনি বলেন, চীনের সহায়তায় তিস্তা মহাপ্রকল্পের কাজ জানুয়ারি থেকে শুরু হবে। 10 বছর মেয়াদী এই প্রকল্পে নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা হবে মূল লক্ষ্য। ঢাকায় এক আইনজীবী নবম এবং 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ডারউইনের বিবর্তনবাদের থিওরি অপসারণের লিগেল নোটিশ দিয়েছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি। আইনজীবী বলেন, বিবর্তনবাদ পড়ানো হলে কোমলমতি শিশুদের মনে এক ধরনের চাপ সৃষ্টি হয়। এজন্য ক্যামব্রিজের শিক্ষা কারিকুলামে মাধ্যমিক লেভেলে তারা এটি ইনক্লুড করেনি। ধানমন্ডি 32 থেকে আটক রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি তার কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, সংশোধিত সিআরপিসির 173 ধারা অনুযায়ী আজিজুরের সম্পৃক্ততা নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে গ্রেপ্তার আজিজুর রহমানকে আদালত জামিন দিয়েছেন। রোববার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো, কারণ রাশিয়া একটি বিশাল শক্তি আর তারা তা নয়। রোববার রয়টার্স জানায়, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে পুতিন ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড দাবি করেন। বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানান, যদি কিয়েভ দনেস্ক অঞ্চল ছেড়ে দেয় পুতিন যুদ্ধবিরতি মানতে রাজি। তবে জেলেনস্কি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির চেয়ে স্থায়ী শান্তি চুক্তি একমাত্র কার্যকর সমাধান। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি অব্যাহত রয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা 61,897 জনে পৌঁছেছে। গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 70 জনের, যার মধ্যে 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। একই সময়ে আহত হয়েছেন অন্তত 385 জন। ফলে অক্টোবর 2023 থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,55,660 জনে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ক্ষুধা ও অপুষ্টিতে নতুন করে মারা গেছেন আরও 11 জন, এর মধ্যে একজন শিশু। দুর্ভিক্ষে এখন পর্যন্ত মারা গেছেন 251 জন, যার মধ্যে 108 জনই শিশু। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.